নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা সাহিত্যের অন্যতম সেরা লেখক আশুতোষ মুখোপাধ্যায় রচিত ছোট গল্প প্রতিহারিণী। ভদ্রলোককে প্রথম দেখেছিলাম সমুদ্রের ধারে। প্রথম বলতে পরপর কয়েকদিনই। নিরিবিলি একটা দিকে একা বসে থাকেন, একটা কাঠি দিয়ে বা আঙুল দিয়ে আর্দ্র পলিবালির ওপর দাগ কাটেন। এধার ওধার দিয়ে কেউ গেলে ফিরে ফিরে দেখেন। মুখখানা হাসি হাসি, চোখের দৃষ্টি স্বচ্ছ উজ্জ্বল। চোখাচোখি হলেই মনে হয় একটু কিছু কৌতুকের সন্ধান পেয়েছেন। মাথায় একরাশ কাঁচা পাকা চুল, কাঁচার থেকে পাকার ভাগ বেশি। দূর থেকে দেখলে বয়স বেশি লাগে, কাছের থেকে দেখলে তা মনে হবে না। বয়স এখনো 50 ছাড়ায়নি। শক্ত সমর্থ উঁচু লম্বা চেহারা, মুখখানা ভারী কমনীয়। এককালে বেশ সুপুরুষ ছিলেন বোঝা যায়। সঙ্গীর মুখে শুনেছিলাম লোকটা টাকার কুমির। মস্ত বড় কাপড়ের আর কাঁচের চুড়ির ব্যবসা। নাম মনোহর ভার্মা। শুনে বলেছিলাম, ব্যবসার গদিতে বসে টাকা গোনা ছেড়ে বিকেলে সমুদ্রের ধারে হাওয়া খেতে আসে, এ কেমন ধারা ব্যবসায়ী? এর সদুত্তর কিছু পাইনি। কোন রকম কৌতূহল ছিল না। টাকার কুমিরদের আমরা অনেকটা অকারণেই এড়িয়ে চলে থাকি, আর প্রায় তেমনি অকারণেই খুব সুনজরেও দেখি না। আমার সঙ্গী কিছুটা দূর দিয়ে যেতে যেতে তার দিকে চেয়ে হেসে অভিবাদনের মতো করে মাথা নাড়লেন একটু। তিনি আরো বেশি হেসে আরো বেশি মাথা ঝাঁকালেন, আরো একটু ঘুরে বসে নতুন মুখ অর্থাৎ আমাকে দেখলেন। সঙ্গীটির ছুটির দিন ছাড়া বেড়াবার অবকাশ হয় না। অফিস থেকে ফেরেন সন্ধ্যার পর। এরপর দিন তিনেক আমি একাই গেছি সমুদ্রের ধারে। ভদ্রলোককে ওই একই নিরিবিলি জায়গায় দেখেছি। আমি প্রথম দুদিন দূর দিয়ে পাশ কাটিয়েছি। ভদ্রলোক যেভাবে তাকিয়েছেন আমার দিকে, মনে হয়েছে কাছে গেলে আলাপ পরিচয় করতে আপত্তি নেই। তৃতীয় দিনে সমুদ্রের ধারে ধারে হাঁটলাম, অর্থাৎ এভাবে এগোলে তার কাছ ঘেঁষেই পাশ কাটাতে হবে। আজও দূর থেকে একটা কাঠি দিয়ে বালিতে আঁচড় কাটতে দেখেছিলাম। হঠাৎ ঘাড় ফিরিয়ে আমাকে দেখে হাতে করে বালিগুলো লেপে দিলেন তিনি। আমি হাসি গোপন করলাম। ভিজে বালিতে কাঠি দিয়ে ব্যবসার লাভের হিসেব করেন নিশ্চয়ই। সমুদ্রের হাওয়া খেতে মগজে লাগে না। মনে মনে ভাবলাম, এখানে এলে বোধহয় খোলা হাওয়ায় হিসেবের মাথাটা ভালো খোলে ভদ্রলোকের। উনি ডাকলেন পরিষ্কার বাংলায় অভ্যর্থনা। হেসে জিজ্ঞাসা করলেন, মাদ্রাজে নতুন এসেছেন বুঝি? হ্যাঁ। বেড়াতে? আগে হ্যাঁ। বেশ বেশ, বসুন, বাংলাদেশের গল্প শুনি একটু। কলকাতার লোক নিশ্চয়ই আপনি? কলকাতার লোক আমার গায়ে লেখা ছিল না। হাসি মুখে তার পাশে বসলাম, মাথা নেড়ে বললাম, বাংলাদেশ আর কলকাতা আপনার খুবই পরিচিত বলে মনে হচ্ছে। বললেন, পরিচিত মানে? সেখানে থেকেই তো মানুষ আমি। অমানুষও বলতে পারেন। হেসে উঠলেন। কলকাতায় ব্যবসা করতেন? ব্যবসা? ও, আমি ব্যবসা তার লোক শুনেছেন বুঝি? না মশাই, ব্যবসা করতাম না, হাওয়ায় উড়ে বেড়াতাম। টাকার কুমির আর ব্যবসায়ী হলেও ভদ্রলোকের মেজাজ রসকস শূন্য নয়, বরং বেশ সুরসিক বলেই মনে হলো। এখানে কতদিন থাকবো, কলকাতায় কোথায় বাড়ি, সেখানে কি করি ইত্যাদি খোঁজ খবর নিতে লাগলেন। অন্তরঙ্গ বচন শুনে হঠাৎ ভয় ধরল। দামি শাড়ি টাড়ি কিছু গছাবার মতলব নাকি? কিন্তু কাগজের অফিসে কাজ করি শুনে ভদ্রলোকের জন্য শ্রদ্ধা বেড়ে গেল আমার উপর। বার কতক আমাকে গুণী লোক বলে ফেললেন। আমিও সৌজন্যবোধেই ভয়ে ভয়ে তাঁর ব্যবসা সম্বন্ধে দু এক কথা জিজ্ঞাসা করলাম।
কিন্তু ব্যবসায়ের আলোচনায় তেমন উৎসাহ দেখলাম না ভদ্রলোকের। বললেন, রোজই সমুদ্রের ধারে বেড়াতে আসেন, এক গাদা লোক আছে তারা ব্যবসা দেখে, উনি টাকার হিসেব নিয়েই খালাস। হা হা শব্দে হেসে উঠলেন আবারও। এর দিন চারেক বাদে ভদ্রলোকের সঙ্গে আবার যেখানে দেখা, সেখানে আমি আদৌ আশা করিনি তাকে। আর্ট এক্সিবিশনে, মস্ত আর্ট এক্সিবিশন শুরু হয়েছে এখানে। নামকরা সমস্ত ভারতীয় শিল্পীদের বাছাই করা ছবির প্রদর্শনী। বস্তুত এই উপলক্ষেই কাগজের অফিসের মুরব্বীদের ধরে পড়ে আমার এখানে আসা। তাতে খরচের সুরাহা, ছুটির সুরাহা, খাসা বেড়ানোর সুযোগ লাভ। যোগ্য ব্যক্তির অভাবে দরকার হলে শিল্পকলা প্রসঙ্গে কাগজে আমি বার্তাবাহের কাজ করে থাকি। নিজেকে বাঁচিয়ে গুরুগম্ভীর সমালোচনাও করতে হয় অনেক সময়, কিন্তু জানি কতটুকু সে শুধু আমিই জানি। কলকাতায় কোনো ছবির এক্সিবিশনে কখনো কোনো চালের ব্যবসায়ী বা কাপড়ের ব্যবসায়ী বা চুড়ির ব্যবসায়ীকে দেখেছি বলে তো মনে পড়ে না। তাই ব্যবসায়ী টাকার কুমির মনোহর ভার্মাকে এখানে দেখে অবাক হওয়াই স্বাভাবিক। আরো আশ্চর্য ব্যাপার, তার সঙ্গে একটি মহিলা, তার স্ত্রী হবেন, গায়ের রং বেশ মাজা, লম্বা হৃষ্টপুষ্ট গড়ন, টাকার কুমিরের গৃহিণীর মতো ঢিলে ঢালা মেদবহুল নয়। দূর থেকে বয়স কত ঠাউর হয় না, বয়স যাই হোক বেশ স্বাস্থ্যবতী বলে মনে হয়। এখানে এই দম্পতির উপস্থিতির তাৎপর্য বিশ্লেষণ করতে বসলে দুটি সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে। এক, বৃত্তের পরিমাণ যাদের পরিমাপের বাইরে, এই শিল্পপ্রীতি তাদের কালচারের অঙ্গ। দুই, মহিলাটি হয়তোবা যথার্থই শিল্পানুরাগিনী, টাকার বস্তা বিয়ে করেছেন বলেই এই রুচিটুকু একেবারে ছেঁটে ফেলতে পারেননি। তিনি এসেছেন, তাই উনিও। কিন্তু কিছুক্ষণ ধরে লক্ষ্য করার পর উপসংহার দুটোর একটাও যথার্থ বলে মনে হলো না। ভদ্রলোক একটা ছবির সামনে দাঁড়াচ্ছেন, তন্ময় হয়ে দেখছেন। ভদ্র মহিলা ততক্ষণে হয়তো 10টা ছবি অতিক্রম করে গেছেন, তারপর আবার ফিরে এসে তার সঙ্গ নিয়েছেন, কখনো বা তফাতে দাঁড়িয়েই তার অপেক্ষা করেছেন। বলা বাহুল্য, ভদ্রলোকের এ ধরনের তন্ময়তা খুব স্বাভাবিক মনে হয়নি আমার। কিন্তু কৃত্রিমতা থাকলে সেটুকুও চোখে না পড়ার কথা নয়। কৃত্রিমতার দীর্ঘমেয়াদী হয় না বড় একটা। এত লোক আসছে যাচ্ছে, বেশিরভাগই কেতা দুরস্থ মেয়ে পুরুষের ভিড়। আমি ছবি যত না দেখছি, তাদের তার থেকে কম দেখছি না। তাছাড়া তাড়াহুড়ো করে দেখারও নেই কিছু। 1 মাসের এক্সিবিশন একদিনে ফুরিয়ে যাচ্ছে না, ধীরে সুস্থে দেখলেই হবে। কিন্তু যতবার চোখ গেছে মনোহর ভার্মার দিকে, ততবার একই দৃশ্য দেখেছি। শিল্পকারুর খুঁটিনাটি উপভোগ করছেন যেন। কারো দিকে চোখ নেই, কারা আসছে যাচ্ছে একবার ফিরেও দেখছেন না, আমাকেও দেখেননি। পরদিনও তাকে এক্সিবিশনে দেখা গেল, এদিন একা। ছবির সংখ্যা অসংখ্য। এভাবে রসাস্বাদন করলে 1 মাসেও তার এক্সিবিশন দেখা হবে কিনা সন্দেহ। এই দিন অবশ্য ইচ্ছে করেই তার সামনাসামনি গিয়ে দাঁড়িয়েছিলাম। তিনি হেসে কুশল প্রশ্ন করেছেন, দাঁড়িয়ে 2-4টে কথাও কয়েছেন, তারপরেই উসখুস করে আবার ছবির দিকে ফিরে গেছেন। এমনি করে এই এক জায়গাতেই পরপর অনেক দিন দেখা হলো। ভদ্রলোকের সেই প্রথম নিবিষ্টতা অবশ্যই কেটেছে। এই দেখাটা ধীরে সুস্থে রসিয়ে দেখার মতো। ফাঁকে ফাঁকে কথাবার্তা গল্পগুজব হয়েছে, আমি প্রশংসাও করেছি। আপনার তো এদিকে ভারী ঝোঁক দেখি। প্রশংসা কানে যায়নি নিঃসন্দেহে। একটা ছবির মধ্যে তখন নতুন কিছু আবিষ্কার করেছিলেন হয়তো। ঘুরে ঘুরে একসঙ্গে ছবিও দেখেছি, তাকে পরখ করার জন্যেই ছবির প্রসঙ্গে এটা ওটা বলেছি। খেয়াল না করেই তিনি অনেক কথা বলেছেন। কোনো ছবিটার ডেপথ ওয়ান্ডারফুল, কোনোটার এয়ারের প্রশংসা না করে পারা যায় না, কোনোটার কম্পোজিশন চার্মিং, কোনোটার পার্সপেক্টিভ ব্যালেন্সিং সিম্পলি বিউটি, ইত্যাদি ইত্যাদি। মোট কথা, কোনো ছবিরই নিন্দা করলেন না উনি।
যেটা মনে ধরল না সেটার প্রসঙ্গ শুধু এড়িয়ে গেলেন। দেখে শুনে আমি লক্ষ লক্ষ টাকার মালিক কোনো কাপড়ের আর কাঁচের চুড়ির ব্যবসায়ীর এমন শিল্পানুরাগ কে কল্পনা করতে পারে? আমার এখনো সংশয় যায়নি। ছবির প্রসঙ্গে উপরোক্ত শিল্প রসিক জনসুলভ উক্তিগুলো বাঁধা বুলি কিনা বুঝছি না, কিন্তু সত্যি কথা বলতে কি সেরকম মনে হয়নি একবারও, অথচ বিশ্বাস্যও নয়। সেদিন এক্সিবিশনের দালান থেকে দুজন বেরিয়ে আসছিলাম। সিঁড়ির মুখে সঙ্গীর সঙ্গে দেখা, আমার খোঁজেই এসেছিলেন। মনোহর ভার্মা তাকে হাসি মুখে বললেন, আপনার বন্ধুটি তো খুব ছবির ভক্ত। আমি যেমন ভক্তই হই, মনোহর ভার্মার এই শিল্পকলাপ্রীতি প্রসঙ্গে কদিনই সঙ্গীর কাছে বিস্ময় প্রকাশ করেছিলাম, তাই তাকে একটু অপ্রস্তুত করার জন্যই হয়তো। সঙ্গী গম্ভীর মুখে জবাব দিয়ে বসলেন, ভক্ত না হলে আর অত বড় কাগজের আর্ট ক্রিটিক হবেন কি করে? মনোহর ভার্মার দুই চক্ষু বিস্ফারিত প্রথমে। কে আর্ট ক্রিটিক? উনি? কোন কাগজের? আমি বিব্রত বোধ করেছি। এদিকে বন্ধু আমার গুণের ব্যাখ্যায় আর এক ধাপ চড়লেন। শুনে মনোহর ভার্মা খুশিতে আটখানা। হ্যাঁ, বলেন কি মশাই, আপনি তো আচ্ছা ফাঁকি দিচ্ছিলেন আমাকে। তাই ভাবি রোজ এখানে দেখি কেন। উৎসাহের আতিশয্যে তিনি তার বাড়িতে আসার জন্য বেপরোয়া আক্রমণ করে বসলেন আমাকে এবং ধরে নিয়ে এসে তবে ছাড়লেন। বন্ধু কাজের অজুহাতে আমাকে তার হেফাজতে ছেড়ে দিয়ে পালালেন। ছবির মতো মস্ত বাড়ি, ভেতরে ঢুকেই চেঁচামেচি জুড়ে দিলেন তিনি, যেন ভারী দুর্লভ একটি রত্ন হস্তগত করে বাড়িতে ঢুকেছেন। স্ত্রীর উদ্দেশ্যে হাঁক ডাক করলেন। তিনি এলে বললেন, শিলা, দেখো কত বড় একজন গুণী লোককে ধরে এনেছি। বাংলাদেশের এক নামকরা কাগজের আর্ট ক্রিটিক, নিজের পরিচয়টি পর্যন্ত দেননি। ভাগ্যে এর বন্ধুর মুখে শুনলাম। আমি হকচকিয়ে গেছি। আবারও মনে পড়েছে ভদ্রলোক টাকার কুমির, আর সেই টাকা শাড়ি আর কাঁচের চুড়ির ব্যবসায়ের মুনাফা থেকে। তার স্ত্রীটি কিন্তু এমন একজন গুণী লোক দেখেও তেমন বিগলিত হলেন না। নমস্কার জানিয়ে বসতে আপ্যায়ন করলেন, হাসলেন মুখ টিপে, জলযোগ করালেন, মাঝে মাঝে এসে বসে চুপচাপ আমাদের আলোচনা শুনলেন। মহিলার বয়স 40-এর কিছু ঊর্ধ্বেই হবে হয়তো। চোখের দৃষ্টি গভীর, স্বল্প ভাষিনী। আর একটা জিনিস অবাক হয়ে লক্ষ্য করলাম, এমন সাজানো গোছানো শৌখিন ড্রয়িং রুমের দেওয়ালে শিল্পপ্রীতির একটিও নিদর্শন নেই। একটি ছবি বা একটিও অয়েল পেন্টিং নেই। এরপর আরো দিন কয়েক ভদ্রলোক তেমনি জোর করেই আমাকে তার বাড়িতে নিয়ে এসেছেন, কিন্তু জোর না করলেও হয়তো আমি আসতাম, কারণ ভদ্রলোককে আমার শুধু ভালো লাগেনি, তাকে নিয়ে মনের তলায় বেশ একটা কৌতূহল দানা বেঁধে উঠেছে। আলোচনা ছবির আর শিল্পীর প্রসঙ্গেই হয় বেশি। মোট কথা, তার কাপড়ের ব্যবসা বা কাঁচের চুড়ির ব্যবসা নিয়ে কোনোদিনও একটা কথাও হয়নি। দেশ বিদেশের শিল্পীদের কথা তোলেন, কার ছবি ভালো লাগে জিজ্ঞাসা করেন, আর্টের ধারা নিয়ে প্রশ্ন করেন, মডার্ন আর্ট সম্বন্ধে মতামত শুনতে চান। আমি শুধু বিব্রত নয়, ভয়ানক অসহায়ও বোধ করতাম। চোখ কান বুঝে একদিন বলেই ফেললাম, দেখুন ভার্মাজি, আর্ট সম্বন্ধে আমি কিছুই প্রায় জানি না। আমাদের কাগজে তেমন কোনো আর্ট ক্রিটিক নেই বলেই মাঝে মধ্যে ঠেকা দিই। এক এক সময় বেফাঁস লিখে বসে মালিকদের চোখ এড়িয়ে পালিয়ে বেড়াই। মালিকরাও আর্ট বোঝেন না, তাদের কানে আবার বাইরে থেকে কেউ লাগান ভাগান দেয়। শুনে খুব হাসলেন মনোহর ভার্মা। এই স্বীকারোক্তির ফলে তার হৃদ্যতায় চিড় খেল না, গোটাগুটি বিশ্বাসও করলেন না। তাছাড়া জানি আর না জানি, একজনের সঙ্গে বসে শিল্প চর্চা করতে পেরেই তিনি খুশি যান। আমার আরেকটু কৌতূহলের কারণ তার স্ত্রীটি, শিলা ভার্মা। সৌজন্যে অথবা অতিথি আপ্যায়নে ত্রুটি দেখিনি, তবু আমার কেমন মনে হয়েছে শিল্পকলা বিষয়ক এত আলোচনা তার ভালো লাগে না। মাঝে মাঝে এসে বসেন, আমাদের কথা শুনে মুখ টিপে হাসেন।
একটা জিনিস লক্ষ্য করেছি, একটুও না নড়ে একভাবে তিনি ঠায় অনেকক্ষণ বসে থাকতে পারেন। যতক্ষণ খুশি ঠোঁটের এক ধরনের হাসিটুকু ফুটিয়ে রাখতে পারেন, বহুক্ষণ নিষ্পলক চেয়েও থাকতে পারেন। আমার মাদ্রাজে থাকার মেয়াদ ফুরিয়ে এলো। মনোহর ভার্মা আমাকে আরো বিব্রত করেছেন। স্ত্রীর জন্য দামি শাড়ি আর একরাশ বাছাই করা শৌখিন কাঁচের চুড়ি উপহার দিয়েছেন। যেভাবে দিয়েছেন না নিয়ে উপায় ছিল না। আর বারবার বলেছেন কতগুলো দিন খুব ভালো কাটলো তার, চমৎকার কাটলো। আসার আগের দিন বিকেলে সমুদ্রের ধারে গেছি। দূর থেকে দেখলাম মনোহর ভার্মা তার সেই নিরিবিলি জায়গাটিতে বসে। দেখবো আশাই করেছিলাম। একটা কাঠি দিয়ে নিবিষ্ট চিত্তে আর্দ্র পলি বালিতে আঁচড় কাটছেন। আর্দ্র পলি বালিতে আঁচড় কাটছেন। আমি আবারও ভাবলাম হিসেবে মগ্ন। এত মগ্ন যে একেবারে কাছে এসে না দাঁড়ানো পর্যন্ত টেরও পেলেন না। পেলেন যখন, চমকে ফিরে তাকালেন, তারপর হেসে ফেললেন। কিন্তু যা দেখলাম, আমি হতভম্ব একেবারে। ভিজে বালির উপর কাঠি দিয়ে এমন শিল্পকারু সম্ভব কল্পনা করা যায় না। আর ভালো করে দেখলে স্নায়ুতে ঝাঁকুনিও লাগে। বালিতে অনেকখানি জায়গা জুড়ে ঋজু কঠিন একটা প্রাসাদ দুর্গ। তার জটিলতা প্রায় দুর্ভেদ্য। তারই এক নিভৃততম পাষাণ অবরোধে বন্দি একটা মানুষ। একটা মাত্র ছোট্ট জানালা দিয়ে তাকে দেখা যাচ্ছে। এই অবরোধ, এই প্রাসাদ দুর্গ চৌচির করে বেরিয়ে আসার জন্য তার সে কি মর্মান্তিক আকুতি। এবারে ছোট একটা কাহিনী লিপিবদ্ধ করতে পারি। প্রথমে কলকাতায়, পরে শান্তিনিকেতনে বহু অবাঙালি শিল্পীর মতোই এক মনে ছবি আঁকা শিখতেন একজন। তার নাম মনোহর ভার্মা। তার উপর বিধাতার কিছু অকৃপণ দান ছিল। সেটি তার চেহারা। পয়সার অভাব ছিল, কিন্তু যেখানে গিয়ে দাঁড়াতেন কেউ ফিরিয়ে দিত না। কর্মকর্তাদের অনুগ্রহে শান্তিনিকেতনের শিক্ষার পর্ব তিনি সমাপ্ত করতে পেরেছিলেন। তার এক অবস্থাপন্ন কাকা ছিল। বাবার অবর্তমানে তিনি অভিভাবক। ইউপির নামকরা উকিল ছিলেন ভদ্রলোক। কিন্তু তার পয়সা যত না ছিল, তার থেকে পয়সার টান ছিল অনেক গুণ বেশি। ভদ্রলোকের ছেলে ছিল না, 4টি মেয়ে। এক্ষেত্রে ভাইপোকে তার স্নেহ করার কথা, করতেনও হয়তো, কিন্তু ভাইপোর এই আঁকায় মতিগতি তিনি একটুও পছন্দ করতেন না। তার ধারণা অকর্মা ছাড়া কেউ শিল্পী হয় না। ভাইপোকে আইন পড়াতে অনেক চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু ছেলেবেলা থেকে শুধু আইন ভঙ্গ করে এসেছে যে তাকে তিনি এই ইচ্ছের বশীভূত করবেন কি করে, পারেননি। এবং না পেরে ভাইপোর ব্যাপারে হাত ধুয়ে বসেছিলেন, অর্থাৎ যা খুশি করুক তিনি সাথে পাঁচে নেই। কিন্তু ভাইপোর জীবনের মোড় তিনি ঘুরিয়ে দিলেন। মনোহর ভার্মা যখন ছন্ন ছড়ার মতো এখানে সেখানে ভেসে বেড়াচ্ছেন, হঠাৎ কাকার জরুরি তলব এলো, শিগগির একবার আসতে হবে, ভয়ানক দরকার। ঘরে ফিরে কাকার 3খানি চিঠি তিনি পেয়েছিলেন। ভয়ানক দরকারের মাথামুন্ডু ভেবে না পেয়ে তিনি কাকার কাছে এলেন। কাকা এবারে তাকে একটু খাতির যত্নই করলেন। তারপর বললেন, বিয়ে করতে হবে। মনোহর ভার্মা আকাশ থেকে পড়লেন। বিয়ে? কি বিয়ে? কাকে বিয়ে? কাকা কিছু গোপন করলেন না। মেয়েটি তারই খুব অবস্থাপন্ন এক মক্কেল বন্ধুর মেয়ে, সুন্দরী, শিক্ষিতা, সব থেকে বড় কথা ওই একমাত্র মেয়ে ভদ্রলোকের। মনোহর ভার্মা তখনও দিশেহারা। একমাত্র সুন্দরী শিক্ষিতা মেয়েকে অবস্থাপন্ন মক্কেল বন্ধু তার মতো ছেলের হাতে দেবেন কেন? কেন দেবেন তার কিছুটা কাকার মুখে, কিছুটা কাকিমার মুখে, আর কিছুটা খুড়তুতো বোনেদের মুখে শুনলেন। মেয়েটি খেয়ালি, আঁকা টাকা পছন্দ করত, কিন্তু বছর 2 হলো
পারিবারিক কারণে সর্বদা বিষণ্ণ। অনেক ডাক্তার বুদ্ধি করানো হয়েছে, বিশেষ ফল হয়নি। মানসিক চিকিৎসক পরামর্শ দিয়েছেন ভালো একটি ছেলে দেখে যথাশীঘ্র তার বিয়ে দিতে। এখন মেয়ের বাবা খুব সুশ্রী একটি সুপাত্র চান। এই গুণের ওপর মনোহর ভার্মা শিল্পী শুনে মেয়ের বাবা তার সম্বন্ধে আগ্রহ প্রকাশ করেছেন। তার উপর অকৃত্রিম উকিল বন্ধুর ভাইপো যখন। সম্প্রতি খুব চড়া ব্লাড প্রেশারে ভুগছেন ভদ্রলোক। অনেকবার রক্ত নিষ্কাশন করতে হয়েছে, তাই তাড়াতাড়ি তিনিও মেয়ের বিয়ে দিয়ে ফেলতে চান। মেয়ের বিষাদ রোগের কারণটিও মনোহর ভার্মা জেনেছিলেন, অবশ্য আরো ভালো জেনেছিলেন বিয়ের পর। 11-12 বছর বয়সে এত আদরের মেয়েকে হঠাৎ তার বাবা একরকম জোর করেই হোস্টেলে রেখে পড়াতে শুরু করেছিলেন। মেয়ে যেতে চায়নি। মেয়ের মা তাকে বুকে আঁকড়েছিলেন, কিন্তু মেয়ের ভবিষ্যৎ চিন্তা করেই তার বাবা এই ব্যবস্থা করেছেন। ব্যবস্থার পিছনের আসল কারণটা স্ত্রীলোক ঘটিত। এর মাস 6 আগে ভদ্রলোকের স্ত্রী একদিকে পক্ষাঘাত হয়ে শয্যা নিয়েছিলেন। রোগ নিরাময়ের কোনো আশাও ছিল না। সংসারের সুব্যবস্থার জন্য মহিলা তার এক দূর সম্পর্কের বোনকে বাড়িতে আনিয়েছিলেন। বোন ওই জায়গাতেই একটা প্রাইমারি মেয়ে স্কুলের সামান্য শিক্ষয়িত্রী, দুস্থ অবস্থা, বিধবা। বোন সংসারের দায়িত্ব হাতে নিলেন, গৃহিণীর অক্লান্ত সেবা শুশ্রূষাও করতেন। বোনের উপর খুশি ছিলেন তিনি, কিন্তু মেয়ের দেখাশোনা ঠিক মতো হয় না। মায়ের অসুখের আছিলায় মেয়ে প্রায় স্কুলে যায় না, সারাক্ষণ অসুখের আবহাওয়ায় থাকে। এসব নিয়ে ভদ্রলোকের ক্রমশ অভিযোগ বাড়তে লাগলো, আর মেয়েরও বাবার উপর অকারণ ক্ষোভ বাড়তে লাগলো। মাসিকে সে দু চোখে দেখতে পারে না। মাসি মায়ের মতো সব কাজ করে, বাবা অনেকক্ষণ ধরে তার সঙ্গে হেসে হেসে গল্প করেন, এসব তার আদৌ ভালো লাগে না। পড়া ফেলে যখন তখন বাবার ঘরে ঢুকে পড়লে বাবা রাগ করেন, আর মাসিও উপদেশ দেন পড়ার সময় পড়াশোনাই করা উচিত। এদিকে মাকেও সে মোটেই কাছে পায় না। তার ঘরে সর্বদা একজন নার্স মোতায়েন, দিনে রাতে 24 ঘন্টা। মাকে কোনো রকম বিরক্ত করা নিষেধ। তার অবস্থা ক্রমশ মন্দর দিক ছেড়ে ভালোর দিকে যাচ্ছিল না। মেয়েকে হোস্টেলে যেতে হলো। সপ্তাহে সপ্তাহে আসতো, একদিন থেকে আবার চলে যেত। বাবা তখন তাকে খুব আদর করতেন। এভাবে আরো বছরখানেক কেটে যেতে মেয়ে হঠাৎ একদিন অনির্দিষ্ট দিনে দুপুরে বাড়ি এসেছিল। কোনো কারণে স্কুল ছুটি হয়ে গেলে, এরকম আগেও যে না এসেছে তা নয়, ড্রাইভারকে স্কুল থেকে ফোন করলেই সে এসে নিয়ে যেত। সব দিন ফোনও করতে হতো না। মায়ের নির্দেশে ড্রাইভার প্রায় হোস্টেলে গিয়ে মেয়ের খোঁজ নিয়ে আসতো। খুশি মনে দুপুরে বাড়ি এসে মেয়ে সোজা বাপের ঘরে ঢুকেছিল। বাবা বাড়ি আছে ভাবিনি। ঘরের দরজা ভেজানো দেখে ঠেলে ঢুকেছিল। কয়েক মুহূর্তের মধ্যেই ছুটে বেরিয়ে এসেছিল আবার। ঘরে বাবা ছিলেন, মাসি ছিলেন। বেরিয়ে আসার পরে মেয়ের চোখে মুখে হব্বক্ত ত্রাস ছিল। সেই বিকেলেই তাদের ড্রাইভারের চাকরি গিয়েছিল। এরপরে এত বছরের মধ্যেও মেয়ে অদিনে বাড়ি আসেনি। মা তার স্কুলের পড়া শেষ হবার আগেই মারা গিয়েছিলেন, আর কলেজের পড়া শেষ না হতে মেয়েকে বাড়িতে আনা হয়েছিল, কারণ হোস্টেলের কর্তৃপক্ষ তার সম্বন্ধে তার বাবাকে কিছু জানিয়েছিল হয়তো। বাড়ি এসে মেয়ে তার মাসিকে দেখেনি। বাবা বলেছেন মাসি চলে গেছে। বাবা অসময়ে প্রায় বেরিয়ে যেতেন। জিজ্ঞাসা করলে বলতেন কাজে যাচ্ছেন। অনেক ভেবে মনোহর ভার্মা বিয়েতে রাজি হয়েছিলেন। মনের রং হাতে নিষ্পিস করলেও বাজারের রঙের দাম চড়া। কাগজ ক্যানভাস কেনার পয়সা পর্যন্ত হাতে থাকে না। আর সব থেকে বড় স্বপ্ন যা মডেল রেখে আঁকবেন, সে আশা তখন পর্যন্ত স্বপ্নই। বিয়ে করলে এই সব স্বপ্নই সত্য হতে পারে। হলো। মেয়ের বাবা তাকে দেখেই পছন্দ করলেন। মেয়ে নিজেও পছন্দ করলো হয়তো। একটু আধটু আলাপ সালাপের পরেই তার মুখে হাসির ছোঁয়া দেখলো সকলে।
সে সাগ্রহে তাঁর আঁকা দেখত, প্রশংসা করত। মনোহর ভার্মারও খারাপ লাগেনি তাকে, খারাপ লাগার খুব কারণও ছিল না। বিয়ে হয়ে গেল, বছরখানেক বেশ কেটেছিল। মনোহর ভার্মার শ্বশুর মারা যাবার পরে কাকার চেষ্টায় যাবতীয় সম্পত্তি মেয়ে জামাইয়ের হস্তগত হয়েছে। ভদ্রলোক উইল করে আরো কাউকে কিছু দিয়ে গিয়েছিলেন, কিন্তু সেটা পাকা উইল নয়। কাকা সেটা সহজেই কাঁচিয়ে দিতে পেরেছিলেন। মনোহর ভার্মা মন প্রাণ ঢেলে আঁকায় মন দিয়েছিলেন। বাড়িতে স্টুডিও করেছিলেন, মডেল রেখেছিলেন, নামডাকও হচ্ছিল। কিন্তু বছর না ঘুরতে স্ত্রীর মানসিক রোগ বাড়তে লাগলো। তাকে সন্দেহ করত, কখনো গুম হয়ে থাকত। মনোহর ভার্মা তার অনেক চিকিৎসা করিয়েছেন, অনেক করে বোঝাতেন তাকে। ভালো থাকলে নিজের ব্যবহারের জন্য স্ত্রী লজ্জিত হতো, অন্য সময় ভুলে যেত। বছর 5 বাদে এই অবিশ্বাস চরমে উঠেছিল। গলা ছেড়ে বকাবকি করতো তাকে, গালাগালি করত, মডেলকে যা মুখে আসে তাই বলতো, অপমান করত। যখন তখন ঝড়ের মতো স্টুডিও এসে ঢুকত। কল্পনা থেকে অন্য কোনো মেয়ের ছবি আঁকলেও অবিশ্বাস করত, শাসাতো, এই মেয়ে কে বলো শিগগিরি। তার ধারণা তিনি যত মেয়ের ছবি আঁকেন তাদের সকলের সঙ্গেই প্রত্যক্ষভাবে যোগাযোগ আছে তার। বেগতিক দেখে মনোহর ভার্মা বাড়ির দোতলায় স্টুডিও সরিয়ে আনলেন। সর্বদা স্ত্রীর চোখের উপর কাজ করতেন। এমনকি মডেল নিয়ে যখন কাজ করতেন তখনও দরজা বন্ধ থাকতো না। চাকর বাকর বা অন্য লোকের ঢোকা নিষেধ ছিল, কিন্তু তার স্ত্রী যখন খুশি আসতে পারতেন, এসে নিজের চোখে দেখতে পারতেন। অবিশ্বাসের কিছু নেই। স্ত্রী আসতো, দেখত, কিন্তু তাতেও রোগ নিরসন হলো না। শুধু এরই মধ্যে একাধ সময় যখন ভালো থাকতো তখন ভয়ানক লজ্জিত হতো, অনুতপ্ত হতো। এমনকি তখন নিজে মডেলের কাছেও ক্ষমা চাইতো পর্যন্ত। রোগ যখন চরম, স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। বিবাহের 5ম বছর সেটা। স্ত্রী সন্তান চেয়েছিল, চিকিৎসকও অনুকূল পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হবার সময় যত দিন ঘনিয়ে আসতে লাগলো, রোগও তত চরমে উঠতে লাগলো। ব্লাড প্রেশার 200-র কাছাকাছি। চিকিৎসকেরা প্রমাদ গুনতে লাগলেন। মনোহর ভার্মা ভেবে ভেবে মাথার চুল ছিঁড়তে লাগলেন। স্ত্রী তখন বদ্ধ পাগলের মতোই বকাবকি করত তাঁকে। মনোহর ভার্মা তখন মডেলকে আসতে নিষেধ করে দিয়েছেন, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। তার অবিশ্বাস তখন দুরপনেয়। একদিন স্ত্রী অকথ্য গালাগাল করছেন, তিনি শুনছেন। হঠাৎ এক চরম সংকল্প নিয়েই উঠে দাঁড়ালেন মনোহর ভার্মা। স্ত্রীর 2 কাঁধ ধরে কয়েকটা ঝাঁকুনি দিয়ে আগে নিরস্ত করলেন তাকে। তারপর জিজ্ঞাসা করলেন, কি করলে তুমি সুস্থ হবে, ভালো হবে? বলো বলো, কি করলে তোমার অবিশ্বাস দূর হবে? আঁকা ছেড়ে দিলে বিশ্বাস হবে? স্ত্রী চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ হ্যাঁ হবে, আঁকা ছেড়ে দাও তুমি। সেই দিনই স্টুডিও ভেঙে দিলেন তিনি। সাজ সরঞ্জাম সব বাড়ি থেকে দূর করে দিলেন। এমনকি ঘরে একটা ছবিও রাখলেন না। স্ত্রী সুস্থ হলো, কিন্তু সে শুধু 5-7 দিনের জন্য। আধ ঘন্টার জন্য বাড়ি থেকে বেরুলেও তার সন্দেহ হতো কোথাও আঁকতে যাচ্ছেন তিনি। এর দিন কয়েক বাদে মৃত সন্তান ভূমিষ্ঠ হলো। স্ত্রীও মারা গেল। স্ত্রী মারা গেল, এই পর্যন্ত শুনে আমি চমকে উঠেছিলাম। অন্য মনস্কের মতো মনোহর ভার্মা জবাব দিয়েছিলেন, হ্যাঁ, মারাই গেল। আমি হতভম্বের মতো বললাম, ও, এখন যাকে দেখছি আপনার প্রথম স্ত্রী মারা যাবার পর তাকে বিয়ে করেছেন? সমুদ্রের দিকে চোখ রেখে ধীর গম্ভীর স্বরে এই মনোহর ভার্মা জবাব দিলেন, না।
প্রথম স্ত্রী জীবিত থাকতেই একে বিয়ে করেছিলাম। প্রথম বিয়ের 2 বছরের মধ্যেই ইনি আমার সেই মডেল। তখনও এক বিয়ের আইন পাশ হয়নি। আমি চিত্রার্পিত, বিমূঢ়। শিলা ভার্মার চেহারাটি চোখের সামনে ভেসে উঠল। এই জন্যেই একভাবে অতক্ষণ স্থির বসে থাকতে পারেন, একরকম হাসির আভাস ফুটিয়ে রাখতে পারেন, আর বহুক্ষণ নিষ্পলক চেয়ে থাকতে পারেন। বেশ কিছুক্ষণ বাদে আবারও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তারপর আর আপনার আঁকার বাধা হলো কিসে? প্রথম স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করে আঁকা ছেড়েছিলেন বলে? মনোহর ভার্মা হাসলেন একটু। হাতে করে বালুর দুর্গ, প্রাসাদ সব মুছে দিতে দিতে বললেন, না, প্রথম স্ত্রীর অবিশ্বাস রোগ বলে উড়িয়ে দেওয়া সহজ হয়েছিল, কিন্তু সুস্থ মানুষের অবিশ্বাস দূর করা আরো কঠিন। বিশেষ করে প্রথম স্ত্রী বর্তমানে যিনি আমাকে ভালো করে জেনেছেন তার মন থেকে। মানুষ হিসেবে মনোহর ভার্মা কতটুকু খাঁটি বা কতটুকু মেকি সে প্রশ্ন আমার মনে আসেনি। কলকাতা ফেরার সমস্ত পথে আমার চোখে শুধু একটা দৃশ্যই বারবার ভেসে উঠেছে। প্রাচুর্যের দুর্গ প্রাসাদে শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত একটি মানুষ শুধু অবিশ্রান্ত মাথা খুঁড়বে, যে শিল্পী, যার মধ্যে কোনো ভেজাল নেই। শুনলেন আশুতোষ মুখোপাধ্যায় রচিত ছোট গল্প প্রতিহারিণী। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।